২০১৩ সাল রানা প্লাজা ধস। এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের শিল্প ইতিহাসে একটা বিরাট বড় কালো দাগ। আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব কিভাবে একটা সাধারণ বিল্ডিং, একটা ইটের কাঠামো শেষ পর্যন্ত হাজারো মানুষের জন্য একটা মৃত্যুর ফাঁদে পরিণত হল। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। তো আমরা চলে যাচ্ছি মূল ঘটনার ঠিক একদিন আগে। তারিখটা ছিল ২৩শে এপ্রিল ২০১৩। ঢাকার সাভারের এই জায়গাটা বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু আসলে পর্দার আড়ালে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের বীজ কিন্তু বোনা হয়ে গিয়েছিল। ঠিক এই সংকটের কেন্দ্রে ছিল এই নির্মম নির্দেশটা। একবার ভাবুন, শ্রমিকদের জীবন যখন ঝুঁকির মুখে, ঠিক তখনই তাদের এই কথাটা শুনতে হলো, কিছুই হবে না, কাল সবাই কাজে আসবে। আর তার সাথে হুমকি, না এলে বেতন আর কাজ দুটোই বাদ। এই একটা কথাই যেন বলে দিচ্ছিল সামনে কতটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আচ্ছা, এখন আমরা দেখব সেই ভয়াল দুর্ঘটনার আগের ২৪ ঘণ্টায় ঠিক কি ঘটেছিল। এই সময়টার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেসব কারণ যা এই ঘটনাকে নিছক একটা দুর্ঘটনা থেকে একটা অপরাধের দিকে ঠেলে দিয়েছিল। বিপদ সংকেতগুলো যে কতটা স্পষ্ট ছিল সেটা একটু ভাবলেই বোঝা যায়। দেখুন, প্রথমে ভবনের দেয়ালে দেখা দিল বড় বড় ফাটল। এরপর ফ্লোর থেকে চাঙড় খসে পড়তে শুরু করল। স্বাভাবিকভাবে আতঙ্কিত শ্রমিকরা তখন ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসতে চাইছে। শুধু তাই না, একজন ইঞ্জিনিয়ার এসে পুরো প্লাজাটা দেখে সরাসরি বলে দিলেন যে এটা বিপজ্জনক। আর তার কথার পরপরই নিচতলার ব্যাংক আর দোকানপাট সব বন্ধ করে দেওয়া হলো। মানে সবকিছুই কিন্তু একটা দিকেই আঙুল তুলছিল, বিপদ আসছে। এখানে এসে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে একজন বিশেষজ্ঞ পরিষ্কারভাবে বলছেন ভবনটা বিপজ্জনক, খালি করে দিন, মানে এখানে জীবনের সুরক্ষার প্রশ্ন। আর অন্যদিকে মালিকপক্ষ কি বলছে, উৎপাদন বেশি জরুরি, শ্রমিকদের ফিরতেই হবে। এটা ছিল মুনাফার জন্য একটা ভয়ঙ্কর জেদ, জীবন বনাম মুনাফা। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা তো আর বলে দিতে হবে না। এবার চলুন সেই ভয়াল সকালের ঘটনা প্রবাহে ফেরা যাক। সময় কিন্তু খুব দ্রুত গড়িয়ে যাচ্ছিল, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যাবে। সকাল ৮:৫৯, ধ্বংসের ঠিক আগের মুহূর্ত। হাজার হাজার শ্রমিক ইচ্ছার বিরুদ্ধে ভবনের ভেতরে নিজেদের কাজে ব্যস্ত। ঠিক সকাল ৯টা হঠাৎ করেই পুরো ভবনটা কেঁপে উঠল। যে ভয়টা সবাই পাচ্ছিল সেটাই এবার সত্যি হতে শুরু করল। ভাবা যায় ব্যাপারটা, ৬০ সেকেন্ডেরও কম সময় একটা ৮তলা বিল্ডিং তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল। এই ভয়ঙ্কর গতিটা আসলে কাউকে এক মুহূর্ত সময় দেয়নি, না পালানোর না নিজেকে বাঁচানোর। আর এই চোখের পলকে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের ফলাফল, প্রায় ৩,৫০০ মানুষ জীবন্ত চাপা পড়ল কংক্রিটের নিচে। এক মুহূর্তে ৩৫০০টা জীবন আটকে গেল ধ্বংসস্তূপের তলায়। চলুন এবার এই ঘটনার মর্মান্তিক পরিণতির দিকে তাকানো যাক। এখানে আমরা যে সংখ্যাগুলো দেখব তার প্রত্যেকটার পেছনে আছে এক একটা অসমাপ্ত জীবনের গল্প। সরকারি হিসাবে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ছিল ১,১৩৪। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার এক নির্মম দলিল। আর যারা বেঁচে গিয়েছিলেন তাদের মধ্যে ২৫০০-এরও বেশি মানুষ হয়েছিলেন আহত। অনেকেই চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এই ধ্বংসযজ্ঞের ক্ষতটা কিন্তু আজও রয়ে গেছে। তো এত কিছুর পর একটা বড় প্রশ্ন সামনে চলে আসে, যা ঘটল সেটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো অপরাধমূলক অবহেলা? চলুন প্রমাণগুলো কি বলছে সেদিকে একবার নজর দেওয়া যাক। এটাকে যে কেন অপরাধ বলা হচ্ছে তার পেছনে বেশ কয়েকটা শক্ত কারণ আছে। প্রথমত দেখুন, এই প্লাজাটা বানানোই হয়েছিল দোকানপাটের জন্য, ভারী মেশিনের গার্মেন্ট কারখানার জন্য নয়। তার উপর অবৈধভাবে ৮ তলা পর্যন্ত তোলা হয়েছিল। দ্বিতীয়ত, যা সবচেয়ে ভয়ঙ্কর, ফাটল দেখার পরেও মালিকরা শ্রমিকদের জোর করে ভবনে ঢুকতে বাধ্য করে। এটা তো সরাসরি জেনে শুনে বিপদের মুখে ঠেলে দেওয়া। তৃতীয়ত, তদন্তে দেখা গেল বিল্ডিং বানানোর কাগজপত্রই ছিল জাল, মানে দুর্নীতি ছিল একেবারে গোড়ায়। আর সবশেষে ঘটনার পর ভবনের মালিক সোহেল রানা যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল তখন ধরা পড়ে। এই সব কিছু মিলিয়ে এটাকে কি আর নিছক দুর্ঘটনা বলা যায়? এত বড় একটা ট্র্যাজেডির পর
কিছু পরিবর্তন আসাটা স্বাভাবিক। চলুন দেখি রানা প্লাজা ধসের পর ঠিক কি বদলেছিল, কি প্রভাব পড়েছিল আমাদের ওপর। এই ঘটনাটা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এরপরেই আমরা দেখি বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার আইনগুলো আরও শক্তিশালী করা হয়। আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো তাদের সাপ্লায়ারদের উপর চাপ বাড়াতে শুরু করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গার্মেন্টস কারখানাগুলোতে বাধ্যতামূলক সেফটি ইন্সপেকশন বা নিরাপত্তা পরিদর্শন চালু হয়। এই পরিবর্তনগুলো কিন্তু হাজারো শ্রমিকের জীবন বাঁচাতে এখনও সাহায্য করে যাচ্ছে। তাহলে সব প্রমাণ আর তথ্য সামনে রাখার পর শেষ প্রশ্নটা এটাই: এই ট্র্যাজেডি কি আসলেই একটা দুর্ঘটনা ছিল, নাকি এটা ছিল একটা হত্যাকাণ্ড? যে শ্রমিকদের সেদিন জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তাদের পরিবারের কাছে হয়তো উত্তরটা খুব পরিষ্কার। আর এই প্রশ্নটা আজও আমাদের সবার বিবেককে নাড়া দিয়ে যায়।